সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো সবাই? আজকে আমরা জেনারেল ম্যাথের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চতুর্থ অধ্যায়টি, জেনারেল ম্যাথের চতুর্থ অধ্যায়টির নাম হচ্ছে সূচক ও লগারিদম। তো এই চ্যাপ্টারটির মধ্যে তিনটি অনুশীলনী আছে: 4.1, 4.2, 4.3। তো সম্পূর্ণ অধ্যায়টির নাম হচ্ছে সূচক ও লগারিদম, কিন্তু এই সূচক ও লগারিদম দুইটা আবার একটু আলাদা জিনিস। 4.1-এর মধ্যে আছে সূচক নিয়ে আলোচনা, আর 4.2 যেটা, সেটা হচ্ছে লগারিদম। 4.3-এর মধ্যে সূচক লগারিদম দুইটাকে নিয়ে মিক্স সেখানে আছে। তো আমরা আজকে মূলত 4.1-এর কিছু অংশ, প্রথম দিকের অংশগুলো সূচক, এটা নিয়ে আলোচনা করব। এবং সূচকের যে অঙ্কগুলো আছে, 4.1-এর যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো যদি আমরা করতে যাই তাহলে কিছু সূত্রের প্রয়োজন আছে, কিছু নিয়মের প্রয়োজন আছে। সেই ওই নিয়মগুলো কি আমরা একটু এক পলক দেখে নেই। নিয়মগুলো হচ্ছে যে দুইটি রাশির গুণফল যখন হবে, গুণ যখন আমরা করব, তখন তাদের পাওয়ারগুলো যোগ হয়। এটা অনেক নিচের ক্লাস থেকে আমরা জানি বিষয়টা, তবুও আবারও সেই কথাগুলো স্মরণ করতে হয়। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে যে ভিত্তি যাতে একরকম হয়, ভিত্তি অন্যরকম হইলে হবে না। আর ভিত্তিটা কি, যেমন এখানে আমরা লিখলাম a⁴m। এই যে এ, এই নিচের যে থাকে নিচে, এটাই হচ্ছে ভিত্তি, বা ইংলিশে বলি আমরা কি সেটাকে বেস বা ভিত্তি। আর উপরে যেটা আছে এটা হচ্ছে পাওয়ার। এই পাওয়ারের বাংলায় হচ্ছে সূচক, অথবা এটার আরো একটা বাংলা আছে ঘাত। হ্যাঁ, তাইলে যখন আমরা দুইটা রাশিকে গুণ করব, তো যেই দুইটি রাশিকে আমরা গুণ করতেছি সেটা খেয়াল করতে হবে ওই দুইটি রাশির ভিত্তি এক কিনা। যেমন a⁴m ইন্টু a⁴n, যদি তাদের ভিত্তি একরকম থাকে তখন এদের গুণফল হিসাবে আমরা লিখব, এই ভিত্তি দুইটা আছে সমস্যা নাই, 5টা থাকুক ভিত্তি, যতটাই থাকুক গুণ করার সময় একটা ভিত্তি হবে, বেশি না। যতটাকে আমরা গুণ করি ভিত্তি পরবর্তীতে গুণফলের জায়গায় একটিই হবে। তাহলে এ লিখলাম, আর পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিব। তাহলে m প্লাস n। ক্লিয়ার? এটাই হচ্ছে একটা সূচকের নিয়ম। সেকেন্ড যে নিয়মটা, ওটা হচ্ছে গুণের ছিল, আর সেকেন্ড হচ্ছে ভাগের। যদি দুইটি রাশির মধ্যে ভাগ থাকে, ভাগের সম্পর্ক থাকে, এবং তাদের ভিত্তি এখানেও একই, খেয়াল করতে হবে একই কিনা ভিত্তি। যদি একই হয় তাহলে একটি ভিত্তি হবে এবং পাওয়ারগুলো হবে বিয়োগ। সিম্পল। তাহলে কি হলো, গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয় আর ভাগের সময় পাওয়ারগুলোকে বিয়োগ করতে হয়। এই সিম্পল কথাটা মনে রাখলে আমাদের কাজটা সহজ হয়ে যায়। থার্ড নিয়ম হচ্ছে যে দুইটি ভিন্ন রাশি হইতে পারে, যে তাদের মধ্যে যদি হোল দিয়ে আমরা পাওয়ার দিই, হোল টু দি পাওয়ার, এরকম কিছু একই পাওয়ার যদি থাকে, তা আসলে পাওয়ার একই পাওয়ারটা, এই পাওয়ারটা শুধু লাস্টে যে আছে বি, যে এখানে এ বি আছে, বি যে পরে আছে, পাওয়ারটা কিন্তু শুধু বি এর উপরে না, এ এবং বি দুইটার মধ্যে আছে। যদি আমাদের কখনো প্রয়োজন হয় অঙ্ক করতে গিয়ে যে দুইটাকে আলাদা আলাদাভাবে দিতে হবে পাওয়ারটা, তাহলে আমরা সেটা দিতে পারি। এটাই একটা নিয়ম, যে তখন তাদেরকে ভাঙ্গা লিখলে আমরা লিখতে পারি a⁴n ইন্টু b⁴n। ক্লিয়ার? তারপরে 4 নম্বর নিয়ম, a⁴m হোল টু দি পাওয়ার n, মানে a⁴m এর উপরে আবার হোল টু দি পাওয়ার n আছে। তাহলে কি হলো, এখানে একটি পাওয়ার ভিতরে আছে, ওই পাওয়ারের উপরে আবার পাওয়ার আছে। তো যদি পাওয়ারের উপরে আবার পাওয়ার থাকে, তখন আমরা পরবর্তীতে পাওয়ার দুইটিকে গুণ করে লিখতে পারি। পাওয়ারই আকারে থাকবে, কিন্তু ওই দুইটি পাওয়ার
একসাথে গুণ হয়ে যাবে। যেমন a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তখন পরবর্তীতে m আর n গুণ দিলাম, mn হয়ে গেল a টু দি পাওয়ার mn। 5 নম্বরেরটা সবগুলোই অনেক ইম্পর্টেন্ট, 5এরটা বেশি বেশি ব্যবহৃত হয় আর কি, যে a টু দি পাওয়ার 0 আছে, মান হচ্ছে 1। তো এটা শুধু a টু দি পাওয়ারের ক্ষেত্রে না, যে কোনো রাশির পাওয়ার, যেমন x টু দি পাওয়ার যদি 0 হয় তার মানও 1, 3 টু দি পাওয়ার 0 সেটাও টোটাল মান হবে 1। সহজ কথা হচ্ছে একটি রাশির উপরে যে রাশি হোক যদি পাওয়ার থাকে 0, তাহলে টোটাল সব কিছু পরিবর্তে মান হবে অনলি 1। ক্লিয়ার? তারপরে 6 নম্বর, a ইনভার্স 1। ইনভার্স আমরা জানি পাওয়ার যদি ঋণাত্মক হয় তখন সেটাকে আমরা ঋণাত্মক কথাটা না বলে ইনভার্স বললেই বোঝা যায়। তাহলে a ইনভার্স, এখানে 1 আছে, তাহলে ইনভার্স মানে এটাকে পরবর্তীতে আমরা উল্টায় লিখতে পারি। উল্টায় লিখবো যখন উপরে 1 থাকবে, নিচে ওই পাওয়ার সহ এটা হবে। এখানে 1 আছে বলে যে 1 সেটা না, যাই কিছুই থাকুক মাইনাসের পাওয়ার হইলেই উপরে 1/, হবে। যেমন এই জন্যই আমরা 7 নম্বরটা লিখছি, যাতে 6এরটা দেখে কোনো কনফিউশন না হয়। এখানে 1 থাকুক আর যাই থাকুক, উপরে যখন তাকে আমরা ইনভার্সটাকে ভাঙ্গা লিখবো, ভগ্নাংশ আকারে তাকে লিখবো, উপরে 1 হবে। আর তার সাথে মাইনাসের সাথে যে পাওয়ারটা ছিল সেটা তখন পজিটিভ হয়ে নিচে বসবে। ক্লিয়ার? তারপরে কোনো রাশির মধ্যে যদি রুট ওভার থাকে, তাহলে রুট ওভার মানে হচ্ছে তার পাওয়ারটাকে হাফ বোঝায়। এটা সকল রাশির ক্ষেত্রেই, যে একটা রাশি এভাবে আছে x টু দি পাওয়ার রুট এক্স, এই রুট মানে এক্সের উপরে পাওয়ার আছে সেটা হচ্ছে হাফ। আর নর্মালি যদি কোনো কিছু পাওয়ার আমরা না দিই তখন সেটার পাওয়ার 1 বোঝায়। তো 1কে উল্লেখ করতে হয় না, এটা 1 আছে প্রত্যেকের মধ্যেই, যদি অন্য কোনো পাওয়ার না থাকে তাহলে 1 আছে, এগুলো আমরা জানি। আর যদি এই যে রুট ওভারের মতো চিহ্ন দিয়ে আবার বাম দিকে কোনো সংখ্যা লিখে দেই, বাম দিকের সংখ্যাটা থাকবে এই জায়গাতে, এই যে রুট ওভারের আর এই টানটার মাঝখানে এই জায়গাতে যদি থাকে, আবার এইখানে থাকলে তার সাথে এটাকে গুণ বোঝায়, এরকম না, এই জায়গায় থাকে, তখন এটাকে, এই চিহ্নটাকে বলা হয় ঘাতমূল। মানে রুট ওভার শুধু থাকলে তখন তো রুট ওভারই, বর্গমূল, শুধু রুট ওভার থাকলে বর্গমূল। আর যদি রুট ওভার না থেকে অন্য 3, 4, 5, 6 ইত্যাদি অনেক কিছু থাকতে পারে, তখন আমরা সেই চিহ্নটাকে বলবো ঘাতমূল, বর্গমূল না বলে ঘাতমূল। তো ঘাতমূল যত সেটা। আর 3 থাকলে স্পেশালি বলা যায় ঘনমূল, আর 3-র উপরে হইলে তখনই আমরা ঘাতমূল বলবো, ঘাতমূল 4, ঘাতমূল 5 এরকম। তা এই যে বিষয়টা, তাহলে ঘাতমূল যা থাকুক সেটা 1/, আকারে ওই রাশির উপরে থাকবে, পাওয়ার আকারে থাকবে। আর একটা নিয়ম, সেটা হচ্ছে যে রুট ওভার যার মধ্যে আছে সেই রাশির উপরেই যদি আবার স্কোয়ার থাকে, তাহলে স্কোয়ার এবং রুট ওভার দুইটাই ক্যান্সেল হয়ে যাবে, এবং ওইখানে আর কোনো পাওয়ার দেখানোর প্রয়োজন নাই, মানেই হচ্ছে 1 আছে। সেটা কিভাবে হয়? যেমন বর্গমূল আছে এর মধ্যে, তো বর্গমূল মানে তার মধ্যে এর পাওয়ার হাফ আছে। আবার এটার উপরেই যদি আমরা স্কোয়ার দেই, তো স্কোয়ার মানে পাওয়ার কত? 2, তো পাওয়ারে গুণ দিলে ওই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যায়, শুধু এ থাকে। এভাবে মানে রুট ওভার আর রুট ওভার আর স্কোয়ার এই দুইটা হলো পরস্পরের বিপরীত। তো বিপরীত যখন হবে তখন একটা আরেকটাকে ক্যান্সেল করে দেয়। আবার যদি কোনো কিছুর মধ্যে ঘাতমূল থাকে, আবার সেইখানের উপরে কিউব থাকে, তাহলে এবারও চিন্তা করতে হবে এই ঘাতমূলের পাওয়ার হচ্ছে 1/3 আর তার উপরে আছে কিউব, তাহলে এবার আবার পরস্পর বিপরীত পাওয়ার 1/3 আর হচ্ছে উপরে 3 কিউব, তাহলে এই 3 আর কিউব গুণ করলে দুইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে উপরে নিচে,
তাহলে রইব কি শুধুমাত্র এ। এই বিষয়গুলো আমাদের এই অনুশীলনীর অঙ্কগুলো করার জন্য প্রয়োজন হবে, লাগবে। তাহলে তারপরে অঙ্ক করতে গেলে আমাদের এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে, আলোচনার মধ্যে আসবে। তো এখন আমরা অনুশীলনীর অঙ্কগুলো শুরু করি, একটু মনোযোগ দিয়ে সবাই খেয়াল করো। তো অনুশীলনীর যেই অঙ্কগুলো আছে এর মধ্যে সরল করার কথা বলা আছে, সরল করো। এক নম্বর অঙ্ক 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3, 3 ইন্টু 3 ইনভার্স 4, এই হচ্ছে এক নম্বর অঙ্ক। আর সরল করার কথা যেহেতু বলা আছে, সরল মানেই হচ্ছে সহজ, সরল। তো এটা আসলে যেই রাশিটা দেওয়া থাকে, যে প্রশ্নটা দেওয়া থাকে, ওইটাকে হিসাব নিকাশ করে ভাগ গুণ বিভিন্ন নিয়ম অ্যাপ্লাই করে এটার ছোট একটা রেজাল্ট আসে। এটাই আসলে সরলের সিস্টেম। তাহলে সবসময় এটাই ভাবতে হবে, হয়তো সরলের প্রশ্নটা অনেক সময় অনেক বড় থাকে। এখন তো পাটিগণিতের সরল খুব একটা নাই। আমরা যখন স্টুডেন্ট ছিলাম দেখা গেছে যে পাটিগণিতে বিশাল বিশাল সরল, 7-এ 8-এ 9-এ সব ক্লাসেই সরল অঙ্ক ছিল পাটিগণিতে। তো সেই অঙ্কগুলো দেখা গেছে বিশাল এক প্রশ্ন, এবং এগুলো অঙ্ক করতে, সমাধান করতে 2-3 পৃষ্ঠা লাগতো। তারপরে গিয়ে ছোট একটা রেজাল্ট আসতো, হয়তো হাফ অথবা 1 অথবা 0 এই টাইপের। তাহলে অনেক বড় অঙ্ক, তার অনেক হিসাব নিকাশ, প্লাস মাইনাসের ব্র্যাকেটের কাজ, প্লাস মাইনাসের কাজ, অনেক কাজ, কিন্তু শেষ পর্যন্ত ছোট একটা রেজাল্ট, এই সরল। তো এখানেও এই বিষয়টাই মনে রাখতে হবে, এই যে প্রশ্নটা আছে তাকে হিসাব নিকাশ করে ছোট একটা রেজাল্ট আমরা বের করে নিব। তো এখানে তাহলে আমরা দেখব উপরে নিচে কি অবস্থায় আছে। তো উপরে যেই আছে 7 এবং 7, দুইটা উপরে যারা আছে ওই দুইটার ভিত্তি 1। তো ভিত্তি 1 থাকার কারণে আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়। তাহলে 3 প্লাস, কিন্তু এই 7-এর পাওয়ার তো ন্যাচারালি মাইনাস, এই জন্য ওইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে মাইনাস লিখলাম। আবার এই 3 নিচে দুইটারই বেস 1, 3 আছে, তাহলে এই 3-র পাওয়ার হচ্ছে 1, মনে মনে ধরে নিলাম, প্লাস এটা -4, এই অবস্থায় আছে। এবার আমরা 3 - 3, 3 টু দি পাওয়ার 1 - 4, তারপরে 7-এর পাওয়ার উপরে 0, 3-র পাওয়ার -3। তো এখানে আমরা ওই নিয়মগুলো, একটু আগে যে নিয়মগুলোর কথা বলছিলাম সেগুলোর কথা খেয়াল করব। 7-এর পাওয়ার 0, 0 হইলে যে কোনো রাশির পাওয়ারই 0 হোক, মান হয়ে যাবে 1। তাহলে উপরে আমরা পেয়ে গেলাম 1, আর নিচে এটা ইনভার্স আছে পাওয়ার যেহেতু, তাহলে নিচে লিখব 1/3 টু দি পাওয়ার 3, মানে 3 কিউব। তো পরবর্তী লাইনে হয়ে যাচ্ছে কি 1, আমরা আরেকটু যদি ভাঙাই 1 এখানে 3 কিউব মানে 27, আর 1 ইন্টু এই নিচের ভগ্নাংশটি উল্টে যাবে, তাহলে 27, এইটা অ্যান্সার। ক্লিয়ার? এই জায়গায় আরও একটি বিষয় অনেক সময় ভুল হয়, খেয়াল করতে হয়, যে এই যে সরল যখন আমরা করব, এই সরল অঙ্ক করার সময় ভগ্নাংশ আসে, অনেক সময় আসে, বা এগুলোর ক্ষেত্রে আসবে, যে ভুলটা হয় সমান চিহ্ন পরে যে আমরা টানটা দেই, যেটা ডিভাইডেডের কাজ করে, ভাগের কাজ করে, এই টানটা আসলে কোথায় হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেই অনুসারে কিন্তু আমাদের কাজ করতে হয়।
তো আমরা একটা লাইন থেকে আরেকটা লাইনের সবসময় একটু বেশি ডিস্টেন্স রাখবো, খুব কাছাকাছি একটা লাইনের সাথে আরেকটা লাইন লিখবো না, সবসময় একটু ফাঁক দিয়ে পরবর্তীতে সমান চিহ্নটা দিব। সমান চিহ্ন দেওয়ার পরপরই আমাদের কাজ হচ্ছে যে টানটা আছে সেই টানটাকে সমান চিহ্নের মাঝামাঝি রাইখা দিয়ে দেওয়া, তারপরে উপরে নিচে লেখা। কিন্তু অনেক সময় স্টুডেন্ট এরা করে যে উপরে নিচে লেখার পর তারপরে টান দেয়, তখন টান কোথায় যায়, সমান চিহ্নের কাছাকাছি না নিচে না উপরে, সেটা তখন ঠিক থাকে না। আর এটা বিষয় হচ্ছে সমান চিহ্নের মাঝামাঝি যদি টান থাকে তাহলে এটার এক ধরনের কাজ, নিচে এসে পড়লে সেটার আবার তখন অন্য কাজ হয়ে যাবে, সেটা তখন আরেকটা ভগ্নাংশকে বোঝাবে। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। যেমন এইখানেই কোথায় টানটা হবে, এই যে 1-এর নিচে, আর ওই যে নিচে 1/3 এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আর সেই অনুসারে এটাকে চিন্তা করতে হবে। এই যে নিচে 1/27 এইটা হচ্ছে নিচের একটা ভগ্নাংশ, মানে হরের মধ্যে একটি ভগ্নাংশ, যাকে পরবর্তী লাইনে আমরা উল্টিয়ে দিব। এইভাবে টোটাল মান আসলো 27, প্রথম অঙ্কের সরল। এবার আমরা দেখি দ্বিতীয় প্রশ্নটা কি আছে। দ্বিতীয় প্রশ্নটিও সেভেন স্কোয়ার ঘনমূল, তারপরে এইখানে 7 ঘনমূল, নিচে আছে √7। তো আমরা সমান চিহ্ন দিলাম, এই যে টান দিলাম। এবার 7-এর পাওয়ারগুলো যদি দেই, 7-এর পাওয়ার এখানে স্কোয়ার, আর ঘনমূলের জন্য 1/3, এখানে 7-এর পাওয়ার 1/3, এটা ভিতরে স্কোয়ার নাই বা শুধু √12 নাই, এই জন্য হচ্ছে 7-এর পাওয়ার 1/3, নিচে 7-এর পাওয়ার হাফ, কারণ এটা শুধু √12 আছে। এবার সমান চিহ্ন দিয়ে আমরা টান দিলাম, দেওয়ার পর এই যে 7 আছে, এই 7-এর পাওয়ার একটা আছে, এর উপরে আরেকটা পাওয়ার আছে, তাহলে পাওয়ারে গুণ, তো স্কোয়ার মানে পাওয়ার আছে 2, এই 2 আর 1/3, 2 × 1/3 যদি আমরা গুণ দিই তাহলে 2টা 1-এর সাথে চলে যাবে গুণ আকারে, নিচে থাকবে 3। তাহলে এখানে ফাইনালি কি দাঁড়াইলো, 7-এর পাওয়ার 2/3, এই 7-এর পাওয়ার হয়ে যাবে 2/3 ইন্টু এই 7-এর পাওয়ার হচ্ছে 1/3, নিচের 7-এর পাওয়ার হচ্ছে হাফ, তারপরে 7 উপরে 7, এই 7 দুইটি ভিত্তি এক, তাহলে আমরা একটি 7 লিখব, এখানে লিখব 2/3 প্লাস 1/3, 7-এর পাওয়ার 2/3 প্লাস 1/3, আর নিচে হচ্ছে 7-এর পাওয়ার হাফ। এবার এই পাওয়ারে যখন আমরা যোগ করব তাহলে 3 লসাগু হয়ে যাবে, তাহলে 2 + 1, 7-এর পাওয়ার হাফ, আর উপরে তাহলে 3/3, নিচে হইল, তো এখানে 3/3 মানে কাটাকাটি করলে 1, নিচে আবার 7-এর পাওয়ার হাফ। পরবর্তীতে আমরা এই 7-এর সাথে এই 7-এর যদি সম্পর্ক দেখি, এটা হচ্ছে ভাগের সম্পর্ক। তো ভাগের সম্পর্ক হলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে 7-এর পাওয়ার 1 - হাফ, মানে হচ্ছে 7-এর 1 থেকে হাফ বাদ দিলে লসাগু টসাগু করে বিয়োগ করলে হাফ থাকে। তো কোনো কিছুর মধ্যে পাওয়ার হাফ থাকা মানে হচ্ছে √ওভার লিখে দেওয়া, বা শুধু হাফ লিখলেও হয়, √ওভারটাই আমরা বেশি ব্যবহার করি আর কি। তাহলে পাওয়ার হাফ মানে হচ্ছে
রুট ওভার, তাহলে ফাইনালি অ্যান্সার হচ্ছে √7, এটাই অ্যান্সার সরলের। ক্লিয়ার? আচ্ছা, তো এভাবে আমরা 3-এর যে অঙ্ক আছে আশা করি করতে পারবো। তারপরে 4-এর যেটা আছে ওইটাও পারার কথা, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। চারের মধ্যে আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, এরকম। তো এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 1 ইনভার্স মানে 1/a প্লাস 3 ইন্টু 1/b ইনভার্স 1। পরবর্তীতে 2 দিয়ে 1/a কে যখন আমরা গুণ দিব, 2 1-এর সাথে গুণ হয়ে উপরে চলে যাবে 2, নিচে রইল a প্লাস 3 আর নিচে b হোল ইনভার্স 1। এবার তাদেরকে লসাগু করব আমরা। লসাগু করলে হচ্ছে ab, a দিয়ে ভাগ করলে b, তাহলে 2b প্লাস এইখানে হবে b দিয়ে ভাগ করলে a থাকে 3a ইনভার্স 1। পরবর্তীতে এই যে ইনভার্স মানে হচ্ছে উল্টানো, উল্টায় যদি আমরা দেই তাহলে এ বিটা আসলে চলে যাবে উপরে, আর উপরে যেটা আছে সেটা হয়ে যাবে নিচে, তাহলে ইনভার্সের কাজ হয়ে যায়। তাহলে পরবর্তীতে লাইনে আমরা লিখতে পারি এবি আর 2b প্লাস 3a। তো তাদেরকে যদি আবার একটু সাজিয়ে লিখি, এটাকে আগে সাজিয়ে লিখলাম 3a প্লাস 2b, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তো এই হচ্ছে 6 নম্বর আছে √এর মধ্যে x ইনভার্স y, তারপরে y ইনভার্স z, z ইনভার্স x, এভাবে আছে সেখানে প্রশ্নে। তো আমরা একটু আগে থেকে বলে আসতেছি ইনভার্স থাকা মানে 1/x ইন্টু y, এখানে 1/y ইন্টু z, 1/z ইন্টু x, y/x, z/y, x/z। এবার সবগুলোকে মধ্যে যেহেতু √ওভার আছে, তাহলে সবগুলোকে আমরা নিয়ে আসলাম √ওভারের মধ্যে। √ওভারে নিয়ে আসলে এবার উপরেরগুলো একসাথে গুণ হয়ে যাবে, একটি √ওভারের মধ্যে সবাইকে নিয়ে আসলাম, তাহলে x/y/z উপরে গুণ দিলে x/y/z একসাথে হয়ে যাবে, আর নিচে x/y/z সেটাও হবে x/y/z। এবার উপরের x/y/z আর নিচের x/y/z সমান সমান যেহেতু কাটা দেওয়া যায়, কাটা দিয়ে দিলাম, তাহলে টোটালি রইল শুধুমাত্র 1, আর 1-এর উপরে √ওভার আছে। √ওভার মানে পাওয়ার হাফ। তো আমরা বলছি ছোট ক্লাস থেকে আমরা জানি 1-এর উপরে পাওয়ার যাই থাকুক, 0 থাকুক আর √ওভার থাকুক অথবা পাওয়ার 100 থাকুক, শেষ পর্যন্ত মান হচ্ছে 1। তাহলে 1-এর উপরে পাওয়ার যাই থাকুক মানের কোনো পরিবর্তন হয় না, শেষ পর্যন্ত অ্যান্সার 1ই থাকে। তাহলে এখানে অ্যান্সার 1। ক্লিয়ার? তারপরে 7 নম্বরের অঙ্কটা দেখি আমরা।
সাথে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 ভাগ 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, নিচে 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এই জায়গায় কাজটা হচ্ছে খেয়াল করতে হবে, যাদেরকে ভাঙ্গা লেখা যায়, যেমন 4কে ভাঙ্গা আমরা লিখতে পারি 2 স্কয়ার, ওই রকমভাবে আমরা ভাঙ্গা লিখব। তো এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 4 ইন্টু 2 স্কয়ার, মাইনাস 2 স্কয়ার ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, নিচে 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2 এর পাওয়ার, আমরা এই যে শুধু 2 আছে মানে 2 এর পাওয়ার 1 আছে, এটা এভাবে লিখতে পারি। এবার খেয়াল করি, এক্ষেত্রে 2 টু দি পাওয়ার, এখানে এদেরকে আবার যদি আমরা ভাঙ্গা লিখি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস, এটা অবশ্য 2 স্কোয়ারকে না লিখলে হয়তো, 2 স্কোয়ারকে আমরা 4 রাখলেই সমস্যা ছিল না, 4ই রাখলাম। আর এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার n, এখানে 2 টু দি পাওয়ার 1। এই জায়গায় 2 স্কোয়ার চেঞ্জ করার দরকার নেই, 2 স্কোয়ার যা আছে তাই আমরা রাখলাম। তাহলে 4, নিচে 2n 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগের সময় আমরা জানি পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে এই যে এটার ভাগ এটার সাথে, তাহলে এই 2 এর পাওয়ার হচ্ছে 1, 1 এখান থেকে বিয়োগ হয়ে যাবে। ক্লিয়ার? তো 1 যদি বিয়োগ হয়ে যায়, তাহলে পরবর্তীতে আমরা 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4কে লিখতে পারি 16 ইন্টু 2 টু দি পাওয়ার n। এখানে একটু খেয়াল করি, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে শুধু 2, আর 4 এর সাথে এই 2কে গুণ দিলে 8, তাহলে 8 2 টু দি পাওয়ার n। এখানে এই 2 থেকে 1 বাদ, 2 থেকে 1 যদি বাদ হয়ে যায় তাহলে থাকে আর কত, 1। তো ওইটাকে আমরা পরবর্তীতে লাইনে লিখতে পারি এইরকম, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। ইন্টু কেন সেটা তো আমরা জানি, কারণ এখানে এই যে পাওয়ারগুলো 2 টু দি পাওয়ার n প্লাস 4 আছে, তো পাওয়ার যদি 4 হয় তাদেরকে নিশ্চয়ই গুণ আকারে লেখা যায়, আবার গুণ যদি থাকে প্রয়োজন হলে পাওয়ারগুলোকে যোগ আকারে লেখা যায়। তাহলে 2 টু দি পাওয়ার n কে আমরা এইভাবে বাইঙ্গা লিখলাম 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, এটাকেও একই অবস্থা নিচে এইভাবে। তো লেখার পর এইবার আমরা যদি উপরের দিকে একটু খেয়াল করি, যে 16 2 টু দি পাওয়ার n মানে 16টা 2 টু দি পাওয়ার n আছে, এখান থেকে 8টা 2 টু দি পাওয়ার n চলে যাবে, তাহলে থাকবে 8 ইন্টু 2 টু দি পাওয়ার n। এটা কিভাবে, অনেকটা এরকম যে 16a থেকে যদি আমরা 8a ক্যান্সেল করি, বাদ দিই, তাহলে পরবর্তীতে লিখতে পারি 8a। এখানে এরকম 16 2 টু দি পাওয়ার n মাইনাস 8 2 টু দি পাওয়ার n, এটা বাদ গেলে 8 2 টু দি পাওয়ার n থাকে, আর নিচে থাকে 2 ইন্টু 2 টু দি পাওয়ার n। ওই যে 2টাকে আগে নিয়ে আসলাম, তো আগে আনলে এই 2 এর সাথে 8 এর আবার কাটাকাটি যাবে, আবার এই 2 টু দি পাওয়ার n এই 2 টু দি পাওয়ার n এর সাথে কাটা, তাহলে 8কে 2 দিয়ে যদি আমরা কেটে দেই, তো শেষ পর্যন্ত অ্যান্সারটা কি আসবে, অ্যান্সার আসবে 4, এটাই অ্যান্সার। ক্লিয়ার? তো এইভাবে সরল অঙ্ক আছে তোমাদের 1 থেকে 8 পর্যন্ত। তো আমি 6টা অঙ্ক সরল অঙ্ক দেখাই দিলাম, বাকিটাও এই নিয়মের, এতটুকু তোমাদের কাজ। তো আশা করি পরেরটা নিজেরা 8 নম্বর অঙ্কটা নিজেরা ট্রাই করবা, অবশ্যই পারবা। এর পরবর্তীগুলো আমি আবার নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিব, আলোচনা করব। তো থ্যাংক ইউ, ভালো থাকো সবাই।